আমার আলাপে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমরা একটা কঠিন ভূ রাজনৈতিক বিশ্লেষণ করতে চেষ্টা করব। আপনিও একটু চিন্তা ভাবনা করে দেখবেন কেন বাংলাদেশ নিয়ে ভারতের কৌশল সব সময় ব্যালেন্সিং গেম। আজ আমরা এমন একটি বিষয়ে নিয়ে আলোচনা করব যা দক্ষিণ এশিয়ার রাজনীতির ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। 1971 সালে ভারতের ভূমিকা এবং বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের রাজনীতিতে ভারতের অবস্থান। অনেকেই প্রশ্ন করেন, ভারত কেন 1971 সালে আমাদের পাশে দাঁড়িয়েছিল? কেন তারা কোটি কোটি শরণার্থীকে জায়গা দিয়েছিল এবং সরাসরি যুদ্ধে জড়িয়েছিল এবং নিজেদের রক্ত এই মাটিতে বিলিয়ে দিয়েছিল? উত্তরটা কি শুধুই মানবতা, নাকি এর পেছনে ছিল গভীর কোনো ভূ রাজনৈতিক সমীকরণ? আজ আমরা বিশ্লেষণ করব অকাট্য যুক্তিগুলো, যেখানে ভারত চেয়েছিল তার দুই সীমান্তে উগ্র ডানাকে ছেঁটে ফেলতে, এবং বর্তমানে কেন তারা বাংলাদেশে বিএনপি আওয়ামী লীগের সহ অবস্থান দেখতে চায়। ভারত তার দুই সীমান্তের দুটো উগ্র পাকিস্তান রাখতে চায়নি। 1947-এর দেশভাগের পর থেকেই ভারত এক বিশাল সংকটে ছিল। পশ্চিমে পশ্চিম পাকিস্তান আর পূর্বে পূর্ব পাকিস্তান। ভারত ছিল এই দুই শত্রু ভূখণ্ডের মাঝখানে স্যান্ডউইচের মতো। ভারতের সামরিক কৌশলে সবসময় ভয় ছিল যে যুদ্ধ লাগলে তাদের দুই দিকেই সেনাবাহিনী মোতায়েন রাখতে হবে। পূর্ব পাকিস্তান থেকে যে কোনো সময় ভারতের শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকি ছিল। তদানীন্তন পূর্ব পাকিস্তানে পাকিস্তান শাসক গোষ্ঠী যে উগ্র সাম্প্রদায়িক এবং দমনমূলক নীতি গ্রহণ করেছিল তার আঁচ এসে পড়তে পারত ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরায়। 1971 সালে ভারত যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহায়তা করে, তখন তারা আসলে পাকিস্তানের সেই পূর্ব ডানাটি ভেঙে দেয়। এর ফলে ভারত চিরতরে তার পূর্ব সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করে। পাকিস্তান নামক রাষ্ট্রটি ভৌগোলিকভাবে খণ্ডিত হয়ে যায় এবং ভারতের জন্য দ্বিমুখী যুদ্ধের আশঙ্কা 90% কমে যায়। প্রশ্ন হলো, ভারত আজীবন কেন বাংলাদেশে স্থিতিশীলতা চাইবে? কারণ একটি অশান্ত প্রতিবেশী মানে নিজের ঘরে আগুন লাগার ভয়। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো মানে সেভেন সিস্টার্সের নিরাপত্তা সরাসরি বাংলাদেশের পরিস্থিতির উপর নির্ভরশীল। বাংলাদেশে যদি কোনো উগ্রবাদী গোষ্ঠী এবং ভারত বিরোধী শক্তি মাথা চাড়া দেয়, তবে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নিত হয়। বর্তমান বিশ্বে অর্থনীতি সব ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট এবং কানেক্টিভিটির মাধ্যমে ভারত তার উত্তর পূর্বাঞ্চলের মূল ভূখণ্ডের সাথে যুক্ত রাখতে চায়। এর জন্য বাংলাদেশের স্থিতিশীলতা অপরিহার্য। বাংলাদেশ যদি অস্থির থাকে, তবে বাংলাদেশে মৌলবাদী শক্তির উত্থান হতে পারে, যা সরাসরি ভারতের পশ্চিমবঙ্গ বা আসামের ডেমোগ্রাফিতে প্রভাব ফেলবে। তাই ভারত চায় না বাংলাদেশে কোনোভাবেই দ্বিতীয় পাকিস্তান বা আফগানিস্তান মডেলের দিকে যাক। আপনি খেয়াল করে দেখলে দেখবেন যে দীর্ঘদিন পর বাংলাদেশ স্বাধীনতার পর এই যে 2024 সালে যে জঙ্গি সন্ত্রাসী আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো হয়েছিল, এই পতন পরবর্তী সময়ে বাংলাদেশ পরিস্থিতি দেখে কখনো কখনো মনে হচ্ছিল যে এখানে একটি দ্বিতীয় পাকিস্তানের উত্থান হচ্ছে, কিংবা এটি আফগানিস্তানের এখানে উত্থান হচ্ছে। কিন্তু 2026-এর 12 ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে এবং নির্বাচনের আগে কিছু সমীকরণের মাধ্যমে, কিছু কূটনৈতিক বোঝাপড়ার মাধ্যমে যে পরিস্থিতিটা তৈরি হলো, বাংলাদেশ কিন্তু এখানে আবার সেই দ্বিতীয় পাকিস্তান বা পাকিস্তানের দ্বিতীয় ডানাটার উত্থান কিংবা আফগানিস্তানীকরণ হলো না। এটির পেছনে মূল কৃতিত্ব যদি কাউকে দিতে হয়, কূটনৈতিকভাবে ভারতকে। ভারত সহযোগিতা করেছে কূটনৈতিকভাবে, বিশেষ করে আরেকটি রাজনৈতিক দল আওয়ামী লীগের বাইরে বিএনপিকে এক প্রকার নীরব সমর্থন দিয়েছে বলেই আজকে আফগানিস্তান এবং পাকিস্তান থেকে বেঁচে গেছে বাংলাদেশ, অন্যদিকে ভারতও বেঁচে গেছে। এখন প্রশ্ন হলো যে বাংলাদেশে দুটো প্রধান রাজনৈতিক দল আছে, বিএনপি এবং আওয়ামী লীগ। ভারত কেন আওয়ামী লীগ এবং বিএনপির সহ অবস্থান চাইবে? এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন।
অনেকে মনে করেন ভারত শুধু আওয়ামী লীগকে সমর্থন দেয়, কিন্তু একজন ঝানু কূটনীতিকের মতো ভারত জানে দীর্ঘমেয়াদে একটি দেশে একটি মাত্র দলের ওপর বাজি ধরা ঝুঁকিপূর্ণ। আওয়ামী লীগের সাথে ভারতের ঐতিহাসিক সম্পর্ক এবং শেখ হাসিনার শাসনামলে ভারতের নিরাপত্তা উদ্বেগের যে সমাধান হয়েছে তা ভারত কখনো ভুলবে না। বিএনপি ফ্যাক্টর কিভাবে নতুনভাবে আবির্ভূত হয়েছে? আওয়ামী লীগ সরকারের পতনের পর আওয়ামী লীগের আসলে সাংগঠনিক দুর্বলতা ছিল, যার দরুন ভারত একটা সময় অপেক্ষা করে করে যখন দেখেছে যে আওয়ামী লীগ আর এগুতে পারছে না, তখন কি করবে? তখন স্বাভাবিকভাবে বিএনপিকে তারা সমর্থন দিয়েছে নানাভাবে, মানসিকভাবে, রাজনৈতিকভাবে, কূটনৈতিকভাবে, বিভিন্নভাবে সমর্থন দিয়েছে এবং সেই সমর্থনেই কিন্তু বিএনপি চাঙ্গা হয়ে উঠেছে। ভারত বুঝতে পারছে যে বাংলাদেশে বিএনপির একটা বিশাল জনভিত্তি রয়েছে। বিএনপিকে পুরোপুরি সাইডলাইন করে রাখলে দেশে যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়, সেখানে সেই শূন্যতার সুযোগে উগ্রপন্থী বা চরমপন্থী দলগুলো জায়গা করে নেয়, জামাতে ইসলামের মতো উগ্রপন্থী দলগুলোর উত্থান হয়। ভারত চায় বাংলাদেশে এমন একটি রাজনৈতিক পরিবেশ যেখানে প্রধান দুটো শক্তি একে অপরকে চেক অ্যান্ড ব্যালেন্সে রাখবে। এতে কোনো একটি দল চরম উগ্রপন্থার দিকে ঝুঁকতে পারবে না এবং বাংলাদেশও শান্ত থাকবে। অশান্ত বাংলাদেশ মানেই ভারতের সীমান্তে বিএসএফ এর ওপর চাপ এবং শরণার্থীর ঢল। 2026-এর পরিবর্তিত বাংলাদেশ বা পরিবর্তিত রাজনৈতিক কাঠামোতে যখন বিএনপি ক্ষমতায় আসলো বা বিএনপি প্রধান তারেক রহমান দেশে আসলেন, তখন বিশেষ করে আওয়ামী লীগাররা মনে করেছেন যে আওয়ামী লীগকে ভারত সহযোগিতা করলো না, আওয়ামী লীগের সাথে এক প্রকার অসহযোগিতা করলো বা বিট্রে করলো। কিন্তু এই ধারণাটা যারা পোষণ করছেন বা অনেকে এখনো মনে করেন যে আওয়ামী লীগকে ভারত সহযোগিতা করবে না, আওয়ামী লীগকে কেন সহযোগিতা করবে কিংবা বিএনপিকে কেন সহযোগিতা করলো, এবার আসি আমরা সেই আলাপে। অনেকেই বলছেন ভারত আওয়ামী লীগকে ত্যাগ করেছে, কিন্তু একবার চিন্তা করুন যে ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, নেতাদের আশ্রয় দিয়েছে, সংগঠিত হওয়ার সুযোগ দিচ্ছে। এর বাইরে আর কি চান? সরাসরি ক্ষমতায় বসিয়ে দিক, এটি কি চান? একবার খেয়াল করুন যে 5ই আগস্টের পর শেখ হাসিনাকে যখন বিশ্বের অনেক দেশ নিতে অস্বীকার করেছে বা নীরব ছিল, তখন ভারত তাকে রাষ্ট্রীয় মর্যাদা ও নিরাপত্তা দিয়ে নিজ দেশে রেখেছে। এটি একটি বিশাল বার্তা। আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী ভারতে আশ্রয় নিয়েছেন, সেখান থেকে তারা নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করছেন। আন্তর্জাতিক রাজনীতিতে এটি একটি সেফ প্যাসেজ বা নিরাপদ করিডোর দেওয়ার মতো। ভারত একটি রাষ্ট্র, তারা অন্য দেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করে সরাসরি ট্যাঙ্ক পাঠিয়ে কাউকে ক্ষমতায় বসাতে পারে না। আধুনিক বিশ্ব রাজনীতিতে এটি অসম্ভব, কিন্তু ভারত যা করছে তাকে বলা হয় কৌশলগত ধৈর্য বা স্ট্র্যাটেজিক পেশেন্স। তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং আওয়ামী লীগকে একদম নিশ্চিহ্ন হতে দিচ্ছে না। ভারতের নীতি আবেগ দিয়ে নয়, বরং মানচিত্র দিয়ে নির্ধারিত হয়। 1971 সালে ভারত তার সীমান্ত নিরাপদ করতে পাকিস্তানের ডানা ভেঙেছিল, আর 2026-এ এসে ভারত চাইছে বাংলাদেশে এমন একটি রাজনৈতিক ভারসাম্য যেখানে উগ্রবাদ মাথা তুলতে পারবে না। আওয়ামী লীগ হোক বা বিএনপি, ভারত সবার সাথে একটি কার্যকর সম্পর্ক রাখতে চায় যতক্ষণ পর্যন্ত ভারতের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত না হয়। যারা ভাবছেন ভারত একদম হাত গুটিয়ে বসে আছে, তারা রাজনীতির তলানিটুকু বুঝতে পারছেন না। ভারত তার তাসগুলো খুব সাবধানে খেলছে। পরিশেষে বলতে চাই যে আমরা ভৌগোলিক কারণে শুধুমাত্র ভারতের, আমি বারবার বলি যে ভারতের পেটের মধ্যে ঢুকে থাকা, এই পেটের মধ্যে ঢুকে থাকার কারণে আমরা এই যে 26-এ আজকে এতদিনে হয়তো আমরা একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত হতাম, জঙ্গি রাষ্ট্রে পরিণত হলাম না। ভারতের নানামুখী সহযোগিতায় একদিকে আওয়ামী লীগকে সহযোগিতা করছে, আরেকদিকে বিএনপিকে নেপথ্যে সহযোগিতা করছে। সহযোগিতা করে আওয়ামী লীগ যখন দুর্বল হয়ে গেল, তখন বিএনপিকে কিন্তু ক্ষমতায় আসতে একটা পেছন থেকে ব্যাপক সহযোগিতা করেছে এবং সহযোগিতার ফলস্বরূপ আজ বাংলাদেশ বেঁচে গেছে। আমি খানিক আগে বললাম ভারতও বেঁচে গেছে। এর চেয়ে সত্য আর কিছু হতে পারে না। আপনি কি মনে করেন ভারতের এই ব্যালেন্সিং পলিসি কি বাংলাদেশের জন্য দীর্ঘমেয়াদে ভালো,
নাকি এটি আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব ফেলছে? কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।